কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে উপজেলা নির্বাচনের সরঞ্জাম। পাবনার সুজানগরে টাকা সহ চেয়ারম্যান প্রার্থী আটকের ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ। কক্সবাজারের টেকনাফে ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটক হয়নি কেউ। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। আগামী 7 থেকে 8 দিন টানা বৃষ্টির পূর্বাভাস, পরবর্তীতে আবারও শুরু হতে পারে তাপপ্রবাহ, বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ। ভারতে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ। আজ নির্ধারণ হতে পারে হেভিওয়েট কয়েক নেতার ভাগ্য, বিচ্ছিন্ন সহিংসতার খবর। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। আজ নির্বাচনী সরঞ্জাম পৌঁছাবে কেন্দ্রে কেন্দ্রে। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকা, রেজিস্টার খাতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 140 উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামীকাল যে উপজেলা পরিষদের নির্বাচনটা হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। দর্শক, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খবর জানতে যাচ্ছে কুষ্টিয়ায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল, একটু জানতে চাই কেমন চলছে ভোটের সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম, সেটা কেমন চলছে, একটু বিস্তারিত জানতে চাই। ন্যান্সি, আজ সকাল থেকেই আমি কুষ্টিয়া সদর উপজেলার হল রুমের সামনে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগেই রিটার্নিং কর্মকর্তা তিনি এসেছেন এবং এই রুমটি খুলে এখন নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ কার্যক্রম শুরু করেছে। এবং যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোর মধ্যে রয়েছে ব্যালট পেপার, এর পাশেই রয়েছে ব্যালট বক্স। এর পাশাপাশি সকাল থেকে যেসব আনসার সদস্যরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এসেই পুরো উপজেলা চত্বরে তারা অবস্থান করছে এবং সেই সাথে এইসব মালামাল যেসব গাড়িতে পরিবহনে নিয়ে যাওয়া হবে সেই গাড়িগুলো অপেক্ষা করছে। আসলে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বিতরণ শুরু হবে এবং তারা সেই সব মালামালগুলো নিয়ে কুষ্টিয়ার সদর উপজেলার 13টি ইউনিয়নে যে 145টি ভোট কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। তবে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সন্ধ্যার আগেই যেন এই মালামালগুলো, সরঞ্জামগুলো পৌঁছে যায়। তিনি সেটাই দ্রুত আসলে বিতরণের ব্যবস্থা করবেন এবং এই মালামালগুলো কিন্তু প্রশাসনের সহযোগিতায় আনসার সদস্যরা প্রত্যেকটা গাড়িতেই আসলে কেন্দ্রগুলো প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে এবং আগামীকাল সকাল থেকে বা রাত থেকে আসলে প্রত্যেকটা কেন্দ্রেই পুলিশি প্রহরায় থাকবে এবং সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণের কার্যক্রম চলবে এমনটি জানিয়েছেন। এবং এখান থেকে কুষ্টিয়ার এটা সদর উপজেলা, আর পাশাপাশি প্রথম ধাপে কিন্তু খোকসা উপজেলাতেও কিন্তু নির্বাচন হচ্ছে। এই কার্যক্রমটি এখন চলছে কুষ্টিয়ার উপজেলা চত্বর থেকে। কিছুক্ষণের মধ্যেই এটির বিতরণ শুরু হবে। ন্যান্সি, রুহুল, আপনাকে ধন্যবাদ। পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। আঞ্চলিক সড়কটিতে বন্ধ রয়েছে যান চলাচল। থানার সামনেও অবস্থান নিয়েছেন কর্মী সমর্থকরা। সোমবার রাতে চর ভবানীপুর এলাকা থেকে শাহিন সহ 10 কর্মী সমর্থককে আটক করে র্যাব। 12 কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক জানান, নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল দিচ্ছিল ব্যাটালিয়ন। এ সময় সন্দেহ হওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের গাড়িতে তল্লাশি চালানো হয়। জব্দ করা হয় 2 ব্যাগ ভর্তি 22 লাখ
৮২,০০০ টাকা। ভোটারদের প্রভাবিত করতেই বিপুল অর্থ ব্যয় করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে শাহীনকে আটকের খবরে তার সমর্থকরা গতরাতেই সুজানগর থানা ঘেরাও করে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল, নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে। দর্শক, আরও জানাতে পাবনা সুজানগর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, একটু জানতে চাই সমর্থকরা এখন আছে কিনা, তারা আসলে কি বলতে চায়, কেন তারা বিক্ষোভ করছে? নেন্সি, আসলে গত রাত্রে সেই সুজানগর উপজেলার চেয়ারম্যান এই আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। গত রাত্রে তাকে প্রায় 23 লাখ টাকা সহ র্যাব যে আটক করেছে, আটকের পর থেকেই এই সড়ককে কেন্দ্র অবস্থান করছেন সেই শাহিনুজ্জামান শাহিনের সমর্থকেরা। আপনি যদি দেখেন রাস্তাতে কিন্তু গাছের গুঁড়ি ফেলে তারা সড়ক অবরোধ করে রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। তারা কিন্তু থানার সামনেও অবস্থান করছে তার সমর্থকেরা। তারা যে কারণে আসলে অবস্থান করছে, তারা তাদের দাবি যে তাদের যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে সেই চেয়ারম্যান প্রার্থীকে আসলে অবিলম্বে মুক্তির দাবিতে তারা হচ্ছে সেই বিক্ষোভ করছে। সেই রাত থেকেই তারা কিন্তু বিক্ষোভ করছে এবং এখনও তারা সড়কে সেই যে আঞ্চলিক সড়ক সুজানগরের যে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কে তারা কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান করছে। থানার সামনে মহিলারা অবস্থান করছে, বাজারে বিভিন্ন জায়গায় সবাই অবস্থান করছে, কিন্তু তারা কোনো স্লোগান এখন দিচ্ছে না, যেহেতু রাত থেকেই তারা এই সড়কে অবস্থান করছেন। এবং সুজানগর বাজারে কিন্তু সবকিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং এই সড়ক দিয়ে যান চলাচলও বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য যে আসলে তারা আইনগত কী পদক্ষেপ নিয়েছে, কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেনি। আমরা যোগাযোগের চেষ্টা করেছি জেলা প্রশাসনের সঙ্গে, তার সঙ্গে আসলে জেলা প্রশাসক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি। এখন আসলে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আসলে সর্বশেষ কী হয়, আমরাও সেই অপেক্ষায় রয়েছি যে আসলে আইনগত সেই কী প্রক্রিয়ায় গ্রহণ করে। আসলে রাত পোহালে সেই নির্বাচনকেই এখন সবাই অপেক্ষায় রয়েছে। কলিট, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সকালে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। এটা নিয়ম রক্ষার ভোট নয়, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কে কোন দলের প্রার্থী এটা কমিশনের দেখার বিষয় নয় উল্লেখ করে সিইসি বলেন, কমিশনের কাজ নির্বাচন আয়োজন করা, শাসন ব্যবস্থা চালু রাখতে গেলে নির্বাচন চালাতে হবে। সিইসি বলেন, নির্বাচনের প্রার্থী ও প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন হচ্ছে কিনা এটা দেখা কমিশনের দায়িত্ব, দলীয় বিষয়গুলো দেখার দায়িত্ব কমিশনের না। নির্বাচন যেন প্রভাবিত না হয় তার জন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। এবং যারা এটা মোকাবেলা করতে হয় এবং আদালতের আদেশ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। কক্সবাজারের টেকনাফে ছাত্রলীগ নেতা রাকিব শাহরিয়ার মুরাদ হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বজনরা জানায়, গতকাল বিকেলে বড় ভাই আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে শামলাপুর বাজারে যান মুরাদ। এ সময় একটি মার্কেটের ভেতর তাদের উপর রফিকুল্লাহ ও আদিলের নেতৃত্বে 4 থেকে 5 জন যুবক হামলা চালায়, কুপিয়ে আহত করে মুরাদ ও মামুনকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মুরাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, প্রেম ঘটিত বিষয় নিয়ে সম্প্রতি বন্ধু রফিক ও আদিলের সাথে কথা কাটাকাটি হয় মুরাদের, এরই জের ধরে তাকে হত্যা করা হয়। যদিও হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। মানে এরা আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না ওইখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা
হামলা করে দিয়েছে। তো আমার ভাইয়ের ছোট ছেলে ওরা ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগঠনবদ্ধভাবে এসে হত্যা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আগামী 7 থেকে 8 দিন টানা বৃষ্টি থাকবে। সারা দেশে 10 দিন পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। নতুন এই তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, তবে সে সময় তীব্রতা তুলনামূলক কম থাকবে। আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বার বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে 130 মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। 24 ঘন্টায় দিনের তাপমাত্রা ঢাকা ও রাজশাহীতে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 4-5 দিন এই যে বৃষ্টির প্যাটার্ন, এই প্যাটার্নটা কন্টিনিউ করবে, এমনকি এটা আরও বাড়তেও পারে। আগামী 7-8 দিন, এমনকি 10 দিনও এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। তবে আপনাদের ধরে নিতে হবে, বৃষ্টি হয়তো রেগুলার নাও হতে পারে, হয়তো একদিন ব্রেক দিতে পারে, অথবা দিনে একবার হতে পারে বা 2 বার হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ওই ধরনের যে বেশি হওয়া সেরকম হবে না। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, একটু জানতে চাই, ঢাকায় কিন্তু তাপমাত্রা কমেছে এবং বেশ স্বস্তিদায়ক আবহাওয়া চলছে। আপনার ওখানে কি অবস্থা? গরম কেমন অনুভূত হচ্ছে? খুলনায় তাপমাত্রা কমেছে ন্যান্সি, তবে যে রৌদ্র উজ্জ্বল প্রকৃতি সেটি কিন্তু সকাল থেকে খুলনাতে প্রতীয়মান। অর্থাৎ গরমের অনুভূতি যে অনেকটা কমেছে এমনটি নয়। গতকাল সন্ধ্যা থেকে রাতে বেশ ভারী বৃষ্টি হয়েছে খুলনার এই অঞ্চলে, এবং আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 75 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে। এখনকার যদি তাপমাত্রা বলি, খুলনার যে তাপমাত্রা রয়েছে 12টা পর্যন্ত, সেটি সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস। এবং বিভাগের তাপমাত্রার মধ্যে যেহেতু চুয়াডাঙ্গাতে সবসময়ই কিছুদিন ধরে বেশি থেকেছে আমরা জেনেছি, সেই তাপমাত্রা আজকে 12টায় 30.6 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা বাড়বে আমাদেরকে জানিয়েছে। বিকাল নাগাদ আরও একটি তারা পরিসংখ্যান নেবে, তখন হয়তো কিছুটা হলেও বাড়বে। অপরদিকে যে ঝড় এবং বৃষ্টির যে সম্ভাবনাটা, সেটি আজকেও কিন্তু সন্ধ্যায় হতে পারে বলে খুলনা অফিসের যে আবহাওয়াবিদ রয়েছেন আমিরুল আজাদ, তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যদি হালকা বৃষ্টি হয় তাহলে মানুষের স্বস্তি আসবে, তার সঙ্গে যদি ঝড় হয় তাহলে এটি আরেকটি বিপদ ডেকে আনবে। অপরদিকে যে তাপমাত্রাটা যেভাবে এখন রয়েছে, এটা থেকেও যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেই মানুষের কষ্টের জায়গাটা আবার শুরু হবে। সেটি আসলে সময় বলে দেবে বিকাল নাগাদ কতটা বৃষ্টি হবে বা ঝড় হবে এবং তাপমাত্রা কতটা বৃদ্ধি পেতে পারে, সেটি আসলে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনার ওখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা খুব একটা কমেনি, আপনার কথা মতো বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে প্রবীর। ভারতের লোকসভা নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধে 6টা পর্যন্ত। 3য় দফার ভোট হচ্ছে 12 রাজ্যের 94 আসনে। এসব আসনের বিপরীতে লড়ছেন 1351 জন প্রার্থী। পশ্চিমবঙ্গের 4 আসন জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে চলছে ভোট। এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হচ্ছে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হচ্ছে না সুরাট আসনে। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগও তুলেছেন বিজেপির কয়েকজন প্রার্থী। 7 দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় গেল 19 ও 26 এপ্রিল। প্রথম ধাপে 102 এবং দ্বিতীয় ধাপে 89টি আসনে হয় ভোট গ্রহণ। 4 জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। দর্শক, লোকসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন রয়েছে জানাবেন। আর পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ ও বহরমপুরে জয় পরাজয়ে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে এবার? দেখুন, সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে।
এখনো পর্যন্ত সকাল যে 11টা পর্যন্ত যে হিসেব আছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে, তাতে 35% কাছাকাছি কিন্তু ভোট পড়েছে সর্বত্র। এবং যে প্রতিকূল আবহাওয়া বা দাবদাহকে উপেক্ষা করেও কিন্তু উত্তর ভারত বা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু ভোট দিতে পেরেছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে গতকাল ঝড় বৃষ্টি হওয়াতে আবহাওয়া কিছুটা পরিবর্তন হয় এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে সকাল থেকে কিন্তু মানুষ ভোট দিচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে 4টি লোকসভা এবং একটি বিধানসভা অর্থাৎ ভগবানগোলা যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, এছাড়া 4টি লোকসভার মধ্যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি মালদার দক্ষিণ কেন্দ্রে এবং এখানে কিন্তু ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে। এখনো পর্যন্ত কিন্তু নিরাপত্তা যথেষ্ট আঁতসাঁত রয়েছে, ভোটাররা শান্তিভাবে কিন্তু ভোট দিচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন রকম যে অশান্তির খবর, সহিংসতার খবর কিন্তু ইতিমধ্যে এসেছে। এছাড়াও জঙ্গিপুরেও কিন্তু সহিংসতার খবর আমরা পেয়েছি। যদিও এই দুটি কেন্দ্রে নির্বাচন কমিশন কিন্তু তারা কড়া হস্তে এই যে যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার ছবি তুলে পুলিৎজার জিতল বার্তা সংস্থা রয়টার্স। গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনিদের নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবিকে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। সোমবার ঘোষণা করা হয় সাংবাদিকতার অভিজাত এই পুরস্কার বিজয়ীদের নাম। দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে রয়টার্স। ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম নিয়ে ধারাবাহিক অনুসন্ধানের জন্য পুরস্কৃত করা হয় সংবাদ সংস্থাটিকে। এছাড়াও মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকদের দামি উপহার নেয়ার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছে প্রপাবলিকা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট পেয়েছে 3টি করে পুরস্কার। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।